and I've already sent a link to your CR. I think he has already shared you the link. If not, I can share you in the chat box so that you can find the lectures and the documents I have attached over there. I can send you the link in the chat box now. Yeah, this is the code for it is class code. Class code is, this is class code. And follow. স্যার পজিটিভিজমটা কি আরেকবার একটু বলা যাবে তাহলে একটু ভালো হতো স্যার। পজিটিভিজমের আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা গুগল ক্লাসরুমে একটু দেখে নিতে পারো আর কি। এখানে আমি যে স্লাইডটা দিয়েছিলাম সেটা আমি শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। এনিওয়ে আমি দেখছি তোমার পজিটিভিজম নিয়ে আমার ক্লাসের আজকে লেকচার শেষের দিকে সময় পেলে আমরা আলোচনা করবো, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং হচ্ছে সুন্দরভাবে কোভিড এর মধ্যে তোমরা যথেষ্ট ভাবেই তোমরা হচ্ছে নিজেদেরকে সুরক্ষা ব্যবস্থা মেনে চলছো আর কি, এটা আমি এক্সপেক্ট করব। এবং তোমরা হয়তো তোমাদের সোসাইটিতে তোমাদের একজন ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট হিসেবে এবং একটা কোনো নিশ্চয়ই দায়িত্ব পালনের চেষ্টা করবে, যে যার যে পক্ষে যেভাবেই সম্ভব হোক সেভাবেই চেষ্টা করবে, যতটুকুই হোক, হ্যাঁ, যে প্রক্রিয়া হোক, যাতে করে তোমাদের আবার পার্সোনাল কোনো প্রবলেম ক্রিয়েট না হয় এবং তোমাদের সময়ও খুব বেশি যেন অপচয় না হয়। কিন্তু তোমরা চেষ্টা করবে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি, তো তোমাদের হচ্ছে কমিউনিটি পিপলদেরকে বা তোমার রিলেটিভস বা বাড়ির পিপলদেরকে অ্যাটলিস্ট তাদেরকে সুরক্ষার মধ্যে রাখা বা তাদেরকে সচেতন করা বা বিভিন্নভাবে সাপোর্ট করা বা পোর পিপলদেরকে সাপোর্ট করা, এরকম তোমরা কিছু সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করবে। অ্যাজ এ সোশিয়োলজি টিচার আই এক্সপেক্ট দ্যাট মাই স্টুডেন্টস উড ডু দিস কাইন্ড অফ volunteer work and social work. Anyway, so আমরা আজকে ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমি কালকে ক্লাসে ছিলাম কিন্তু আমি পি লিখতে বলেছিলেন যে খেয়াল করিনি স্যার, তখন হয়তো বা আমার নেট কানেকশন চলে গিয়েছিল। আচ্ছা, আমি গতকাল ক্লাসের কথা বলছি না, আমি বলছি যে ফার্স্ট ক্লাসে যারা উপস্থিত ছিল, তো ফার্স্ট ক্লাসে যারা উপস্থিত ছিল তারা ওটাই বলছো। আচ্ছা, তাহলে তুমি আমিও পি লিখিনি স্যার। আচ্ছা, তাহলে যেটা হয়েছে যে তোমরা যারা ফার্স্ট ক্লাসে উপস্থিত ছিলে এবং গতকাল যারা সেই জন্য পি লেখো নাই, আজকেও তোমরা তোমাদের মানে শেষের দিকে একবারে ক্লাস শেষের আমি যখন বলবো আর কি অ্যাটেন্ডেন্স দিতে, তখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে, সে সময় তোমরা পিও লিখবে, তাদের আমি বুঝবো যে তুমি ফার্স্ট ক্লাসে উপস্থিত ছিলে। কিন্তু গতকাল যারা লিখেছো তারা আজকে আর লিখবে না, বুঝতে পেরেছো? স্যার পিইউ, পি মানে প্রেজেন্ট, শুধু পি লিখবে, পি ফর প্রেজেন্ট। তোমরা হচ্ছে প্রেজেন্টেড ছিলে হচ্ছে হলো ফার্স্ট লেকচারে, তো যারা ছিলে তারা তো ম্যাক্সিমাম গতকাল দিয়েছো, কিন্তু গতকাল যারা দিতে ভুলে গিয়েছো তো তারা ফার্স্ট ক্লাসে যারা উপস্থিত ছিলে তারা তাদের আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সাথে পি লিখে দেবে পাশে, কারণ আমি হিসেবে দেখছি প্রায় বেশ কয়েকজন হচ্ছিল মিসিং আর কি। এনিওয়ে, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, আমরা আজকে আলোচনা করবো মেথড নিয়ে। মেথড নিয়ে আমরা দুটো লেকচার রেখেছি যাতে করে তোমরা সুন্দরভাবে মেথড কি এটা একটা সম্যক ধারণা নিতে পারো। স্যার স্লাইডগুলো স্যার আপনাকে দিয়ে দিলে ভালো হতো স্যার। স্লাইড তোমরা যখন আমাদের ভিডিও লেকচারটা আমি অ্যাটাচ করে দিয়েছি, তো সেখানে স্লাইডও পেয়ে যাবে একসঙ্গে, এই ভিডিওর মধ্যে স্লাইডগুলো আছে। তবে তোমাদের জন্য হচ্ছে একটা হচ্ছে হলো
ঘোষণা, সেটা হচ্ছে এই লেকচারে আমি যে কথাগুলো বলি বা যে স্লাইড শেয়ার করি, এটা একান্তই তোমাদের শুধু একাডেমিক পারপাসের জন্যই। এটা অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো পারপাসে ইউজ করা মানে অনুচিত হবে, এবং আমি লিখে দিয়েছি নোটিশ যেটা ইউজ করা যাবে না। বুঝতে পেরেছো? তো তোমরা বিষয়টা মাথায় রাখবে এবং এই থার্ড পার্টির সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করবে না, কারণ আমি হয়তো তোমাদেরকে সোসাইটির সম্বন্ধে অনেক এক্সাম্পল দেব সমাজ বোঝার জন্য। এখন বিভিন্ন জন বিভিন্ন রকম ফিলোসফি থাকতেই পারে, ইউনিভার্সিটি হচ্ছে জ্ঞান চর্চার জায়গা। হ্যাঁ, হঠাৎ করে কোনো একটা বক্তব্য কারো অপছন্দনীয় হলেও আমার কোনো উদ্দেশ্য নেই কাউকে হার্ট করা বা কাউকে প্রেইজ করা। আমার কথা হচ্ছে আমি সোশ্যোলজিক্যাল বক্তব্য, সোসাইটির বর্তমান অবস্থান কি, সেখানে কি এক্সাম্পল দেয়া যায়, হ্যাঁ, এবং মূলত যেটা ভালো সেটাই দেওয়ার চেষ্টা করব আর কি। তো সেইভাবে আমি দেওয়ার চেষ্টা করব। কাজেই তোমাদেরকে আমি এই একটা শর্তেই আমি এই ভিডিও লেকচারগুলো শেয়ার করতে পারি, আদারওয়াইজ আমি কিন্তু তোমাদের শেয়ার করব না। তোমরা যদি সবাই অ্যাগ্রি হয়ে থাকো তাহলে তোমরা ম্যাটেরিয়ালস গুলো নেক্সট গুলো পাবে। তোমরা কি সবাই অ্যাগ্রি করছো? জি স্যার, জি একদম। স্যার। হ্যাঁ, তোমরা এটা মনে রাখবে তোমাদের হচ্ছে, হ্যাঁ ওকে, দ্যাটস গুড। কারণ এটা হচ্ছে তোমাদের হচ্ছে কল্যাণের জন্য আমার হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসা। যেমন আমি লাস্ট ক্লাসে তো পিকে হালদারের এক্সাম্পলটা নিয়ে আসছি। এখন এক্স ওয়াই জেড যদি পিকে হালদার রিলেটিভ হয়ে থাকে তার মনে কষ্ট লাগবে বা কোনোভাবে, কিন্তু আমার উদ্দেশ্য তা নয়। আমার উদ্দেশ্য হচ্ছিল যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা কিরকম ছিল, প্রবলেমস গুলো থাকলে সেগুলোকে কিভাবে সলিউশন করতে হবে, আমি সেটা এক্সাম্পল দিতে গিয়ে বাংলাদেশ সোসাইটি সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিয়েছি যাতে করে তোমাদের বোঝা একদম সহজ হয়ে যায়। ক্লিয়ার? তো মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে তোমাদের কনসেপ্ট গুলো বা আমি যে বিষয়ে আলোচনা করি সেটা তোমাদের যেন বুঝতে খুব সহজ হয়, এবং বাংলাদেশ সোসাইটিতে কিরকম অবস্থান আছে বর্তমানে সেখানে আমার সোশ্যোলজিক্যাল টার্মস কন্ডিশন গুলো আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখানোর বিষয়। বুঝতে পেরেছো? তো তোমরা এই বিষয়টা এইভাবেই দেখবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা মেথড নিয়ে আলোচনা করব। আমাদের যেহেতু সময় অনেক চলে গেছে, মেথড বলতে হচ্ছে সহজ কথা, এটা বাংলা কথা হচ্ছে পদ্ধতি। শব্দটি আসে মেথা এবং হোডস থেকে এসছে। তো শব্দগত ব্যুৎপত্তিগত অর্থে আমরা না যাই, তোমরা এটা দেখে নিও ব্যুৎপত্তিগত অর্থ। আর আমাদের যদি সময় থাকে আমরা আবার নেক্সট ক্লাসও আছে সেখানে আলোচনা করবো, যেহেতু আজকে অলরেডি আমরা 11 মিনিট স্পেন্ড করে ফেলেছি। মেথডের বিষয়গুলোতে চলে আসি। হোপফুলি নেক্সট ক্লাসে তোমরা 2টা-5-এর মধ্যে সবাই অ্যাটেন্ড করবে। এনিওয়ে, তো মেথডটা হচ্ছে কি, একটা গবেষণা করার জন্য কিছু পদ্ধতি দরকার, কিছু নিয়ম কানুন দরকার, যে কি প্রক্রিয়ায় গবেষণা পরিচালিত হবে। সোশ্যোলজিতে আমরা ফার্স্ট 2টা লেকচারে আলোচনা করেছিলাম যে সোশ্যোলজি কি নিয়ে গবেষণা করে, সোশ্যোলজির আলোচ্য বিষয় কি কি, এর পরিধিটা কি, এটার ফাউন্ডিং ফাদার কারা, এর ইম্পর্টেন্সটা কি, হোয়াই দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস নিড টু স্টাডি সোশিওলজি। এবং আমরা অবদানের আলোচনা করতে গিয়ে বেশ কিছু পয়েন্ট নিয়ে এসেছিলাম। তো সেখানে পজিটিভিজম এটাও একটা সায়েন্টিফিক মেথড হিসেবে আসছে। তোমরা যারা ইন ফিউচার হায়ার স্টাডি আরো করতে যাবে তারা তখন রিসার্চ মেথোলজি পড়তে গেলে তোমরা বিভিন্ন পজিটিভিজম একটা মেথড হিসেবেও দেখতে পারবে। এনিওয়ে, আমরা গত লেকচারে পজিটিভিজমের বিষয় নিয়ে কথা বলেছি। এনিওয়ে, আজকে লেকচার শেষের দিকে আবার একটু বলার চেষ্টা করব যেহেতু কোশ্চেন আসছে। তো মেথড হচ্ছে কোন একটা বিষয় গবেষণা করার কৌশল বা পন্থা বা নীতি। বলো। ক্লাসটা মানে রেকর্ড করলে ভালো হতো। আচ্ছা, সরি, আমি রেকর্ডিং স্টার্ট করি নাই। লেট মি ডু দ্যাট ফার্স্ট। থ্যাংক ইউ, তোমার মাঝে মাঝে মনে করে দেবে। আচ্ছা, স্টপ শেয়ারিং, দ্যাট মিন্স স্টপ শেয়ারিং, স্টার্ট রেকর্ডিং। ঠিক আছে। আচ্ছা, সো আমরা বলছিলাম যে মেথড নিয়ে আলোচনা করব। মেথড হলো পদ্ধতি, কোনো একটা বিষয়ে গবেষণা করার যে নিয়ম কানুন সেগুলো মেথডের জানা যায়। মেথড আমাদেরকে কিছু নীতিমালা শিখিয়ে দেয়, রুলস এন্ড রেগুলেশন শিখিয়ে দেয়, যার দ্বারা যেগুলো ফলো করলে আমরা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে কোনো একটা বিষয় অধ্যয়ন করতে পারি। আর ফার্স্ট লেকচারে বলেছি সোশ্যোলজি ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। বলেছি অফ ম্যান লিভিং ইন সোসাইটি। আমরা আরো বলেছি যে about their interactions, হ্যাঁ, এগুলোর কথা বলেছি, হিউম্যান ইন্টারাকশনসটা কিভাবে হয়, এগুলোর বিভিন্ন রকম বিষয় কথা বলেছি। কিন্তু বিষয়গুলো আমাদের ছিল সিস্টেমেটিক এন্ড সায়েন্টিফিক স্টাডি, রাইট? তো সিস্টেমেটিক হতে হলে তার মেথড থাকতে হবে, সায়েন্টিফিক হতে হলে তার মেথড থাকতে হবে। হ্যাঁ, তো সেটা কিরকম আমরা এখন দেখতে চাই।
তো রিচার্ড টি শেফারের বই তোমাদেরকে আমরা বলেছিলাম টেক্সট, হ্যাঁ, সেই বইটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, আমি তোমরা অবশ্যই এদিকে দেখতে হবে যে সেই বইটাতে এই দেখো রিসার্চ মেথোডোলজি বিভিন্নভাবে আমরা দেখাতে পারি, কিন্তু যেহেতু তোমাদের যে টেক্সট দেওয়া হচ্ছে সেটার সাথে যাতে তোমাদের মানে আমার লেকচারটাও মিলে যায়, সেই কারণে আমি মূলত তোমাদের এই বইয়ের আলোকে যেভাবে রিসার্চ মেথোডোলজি ডিফাইন করা হয়েছে সেটা আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করব, সাথে সাপোর্টিং যেটা আমার মনে হয় যে আরো এক্সপ্লেইন করা দরকার সেটা আমি করে দেব, তাতে করে তোমাদের বুঝতে এবং হচ্ছে পড়তে সুবিধা হবে। এনিওয়ে, তো তোমাদের বইয়ে প্রথমেই রিচার্ড টি শেফারের বই যেটা করেছে সায়েন্টিফিক মেথড কি এটা নিয়ে কথা বলেছে। সায়েন্টিফিক মেথড হচ্ছে একটা বৈজ্ঞানিক একটা পদ্ধতি, যে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু স্টেপ থাকে সেটা কিভাবে পরিচালিত হবে, হ্যাঁ, এবং এটা হচ্ছে তাহলে তাকে বৈজ্ঞানিক বলা যাবে। সেই পদ্ধতির স্টেপস গুলো আমরা দেখি এখানে পরের স্লাইডে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে সায়েন্টিফিক মেথড। এই ফিগারটা তোমাদের যে দেখছো সায়েন্টিফিক মেথডের নিচে যে ফিগারটা তৈরি করা হয়েছে এটা মূলত তোমাদের রিচার্ড টি শেফার যে বইটা রেফার করেছি সেই বইয়ের 29 নম্বর পেজে আছে। তো সেখানে দেখানো হচ্ছে প্রথমে হচ্ছিল ডিফাইন দ্য প্রবলেম, তারপর যে সেকেন্ড স্টেপে বলা হচ্ছে রিভিউ দ্য লিটারেচার, এগুলো আমি এক্সপ্লেন করছি একটু পরে। রিভিউ দ্য লিটারেচার অর্থাৎ তোমার সেই বই পুস্তক কি আছে সেগুলো, ফর্মুলেট এ টেস্টেবল হাইপোথেসিস and select a research design, collect and analyze data. এই যে রিসার্চ ডিজাইন এবং হচ্ছে ডেটা কালেকশনের বিষয়গুলো তোমাদের অলরেডি আরো লোকজন এখনো আসছে, বিষয়টা হচ্ছে আনএক্সপেক্টেড। নিউ যারা আসছে ডিসকানেক্ট হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু নতুন যারা আসছে তাদের জন্য আসলে এটা বোঝার বিষয় যে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখন তো তোমাদের আর ফিজিক্যাল মুভমেন্ট করতে হচ্ছে না, তোমরা নিজেদের বাসায় আছো বা যেখানে আছো সেখানে তোমার ডিভাইসটা তোমার কিছু আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে, এবং এইখানে লেট হয়ে যাওয়াটা আসলে আনএক্সপেক্টেড। হ্যাঁ, আমি এক্সপেক্ট করবো যে তোমাদেরকে এই বিষয়টা আর রিপিট যেন না করতে হয়, তোমরা পরস্পর সঙ্গে এটা বিষয়টা ঠিক করে নিও। থ্যাংক ইউ। এনিওয়ে, তো এই যে এই স্টেপস গুলো কেন আমি এটা বলছি, এটা করলে তোমাদের আমি যে কথাগুলো এক্সপ্লেন করলাম বা তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা ক্লাসে সেটা সলভ করে নিতে পারলে, তাই না, এবং তোমাদের বোঝাও সহজ হলো, এবং আমি বিভিন্ন রকম এক্সাম্পল গুলো দিচ্ছি তোমাদের সোসাইটির থেকে, সেটা থেকে তোমাদের হৃদয়ঙ্গম করা আরো সহজ হবে, রাইট? সো তোমাদের বিষয়টা এভাবে দেখতে হবে। এনিওয়ে, তো প্রথমে আমরা এইগুলো কাজ করলাম, ডিফাইন করলাম কোন একটা প্রবলেম নিয়ে, রিভিউ লিটারেচার করলাম, তারপরে হাইপোথেসিস টেস্ট করব। এই হাইপোথেসিসটা কি নিচে আমরা আলোচনা করছি। হাইপোথেসিস অর্থাৎ আমি যেটা একটা হচ্ছে একটা টেন্টেটিভ একটা ধারণা নিব যে আমি সমাজে এই প্রবলেম আছে, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস না নেই। তো এই দুটোর কন্ট্রাডিকশনের মাধ্যমে হলো ডেটা কালেকশন করব। ডেটা কালেকশন করতে গেলে আমার বিভিন্ন রকম মেথড ইউজ করতে হয়, যে ডেটা মানে ওই ফিল্ড থেকে লোকজনের কাছ থেকে যে আমি ডেটা নেবো বা হচ্ছে রিসার্চ ল্যাবে যে ডেটাটা নেবো, সেই ডেটা নেওয়ার ক্ষেত্রে আমাকে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে হয়, কৌশল অবলম্বন করতে হয়, টেকনিক অবলম্বন করতে হয়। যেমন সেগুলো নামের মধ্যে এরকম আছে, যেমন সার্ভে, অবজারভেশন, এক্সপেরিমেন্ট, এক্সিস্টিং সোর্সেস মানে মনে করো যে কোনো ডেটাবেস আছে, সায়েন্টিফিক ডেটাবেস, সেই ডেটাবেস থেকে তুমি ডেটাগুলো নিয়ে তুমি একটা বিষয়ে আবার নতুন করে ইন্টারপ্রেট করতে চাচ্ছ, তখন সেগুলোকে তুমি ফর্মুলার মধ্যে ফেলে তুমি সেটার মানে নিউ ডেটাগুলো ওখানের মধ্যে ঢুকাইয়ে এক্সিস্টিং সোর্স থেকে তুমি দেখতেছো যে আসলে বর্তমানটা কি, বা প্রিভিয়াস যে ডেটা ছিল সেটা কোন একটা টপিক্সের উপর কি, যেমন মনে করছো ওয়েদার ফরকাস্ট করছো, যে আগে বিগত 20 বছরে ওয়েদার ফরকাস্টিংটা কিরকম ছিল এবং সেটা ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডের ক্ষেত্রে যে তুমি এখন যে মূলত যে বেশি উষ্ণ হয়ে যাওয়া বা হচ্ছে শীতের ভাব কম আসা, এটা তুমি একটা হিসাব করতে যাচ্ছ, এই ধরনের একটা বিভিন্ন রকম বিষয় হতে এক্সিস্টিং যে ডেটাগুলো আছে, বা তুমি স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। এখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ডেমোগ্রাফিক ডেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল গুরুত্ব বা ইত্যাদি বই আছে, সেখান থেকে নিয়ে তুমি একটা বিষয় দেখতে চাচ্ছ যে সেটার বর্তমান অবস্থানটা কি, তাহলে আমাদের স্পেসিফিক এরিয়ায় তুমি মনে করো যে কোন একটা জায়গায় আছে, মনে করো যে তুমি কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, রাজশাহী কোন একটা জায়গায় মনে করো আছো, সেই এলাকার স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা তুমি এক্সিস্টিং ডেটা নিতে চাও। এখানে নেওয়ার পরে তুমি এখন তোমার এলাকায় ডেটাটা তুমি যে জেনে নিচ্ছ যে এত পপুলেশন, সেই পপুলেশনটা তুমি পেয়ে গেলে সেই পপুলেশনের মধ্যে তুমি আবার হচ্ছে কোন এলাকায়, তোমার এলাকায় স্পেসিফিক কোনো একটা জায়গায় বা কত ঘর নিয়ে তুমি স্টাডি করছো, তো তুমি কিছু তাহলে সোর্সও পাচ্ছ। আবার হচ্ছে কোনো ফাইন্ডিংস অলরেডি দেওয়া আছে, অনেক রিসার্চ আছে, সেই রিসার্চ গুলো পড়ে ওভারঅল সবগুলো ফাইন্ডিংস এর মাধ্যমে তুমি একটা ফাইন্ডিং নিয়ে আসতে চাও, সেটাও হতে পারে। তো এরকম বিভিন্ন রকম টেকনিক্স আছে, সেগুলোর দ্বারা রিসার্চ হয়।
তো এইগুলোর পরে তুমি যখন এগুলো করলে তখন তুমি রিসার্চটা লিখে ফেললে এবং সেখান থেকে তুমি একটা কনক্লুশন ড্র করলে, ডেভেলপ দ্য কনক্লুশন, যে ফাইন্ডিংসটা পাওয়া গেলো এইরকম যে হ্যাঁ আমাদের এলাকায় বয়স্ক ভাতা যেটা দেওয়া হয় সেটা আসলে ঠিক মতো যারা হচ্ছে সুবিধা মানে রিসিপিয়েন্ট হওয়া দরকার ছিল তারা আসলে সুবিধা পাচ্ছে না, বা পাচ্ছে মাঝখানে মধ্যস্বত্বাভোগী হিসেবে চেয়ারম্যান, মেম্বার বা অমুক XYZ, বা যারা মধ্যস্বত্বাভোগী তারা হচ্ছে লিয়াজো করে এই টাকাটা কিছুটা খায়, বা দেখা গেল বিধবা ভাতা দেবে, বিধবাকে বলেছে 1000 টাকা দিয়ে, না হলে তোকে কার্ড দেবো না। এরকম তোমরা দেখবে তোমাদের এলাকায় বিভিন্ন জায়গায় এরকম হয়ে থাকছে, বা এটা আমরা কম বেশি জানি আর কি। তো এরকম হয়ে থাকে অনেক সময়, বা মনে করো যে লাস্ট এরকম কিছু ফান্ড টান গেল, সেই ফান্ডের ক্ষেত্রে হয়ে থাকে। সেই প্রবলেমগুলো হচ্ছে কেন, তারা সুবিধা ঠিক মতো পাচ্ছে না, পাইলে তাদের হচ্ছে সোশ্যাল প্রবলেমস গুলো কিভাবে সলভ করা যায় বা এটাকে মিটিগেট করা যায় কিভাবে, তুমি একটা নিয়ে স্টাডি করলে। এরকম বিভিন্ন রকম টপিকস হতেই পারে, এবং সেখানকার তুমি ওভারঅল তোমার কনক্লুশনটা দাঁড়ালো যে রেসিপিয়েন্টটা পাচ্ছে কি পাচ্ছে না, মনে করি একটার ক্ষেত্রে। আবার আরেকটা তোমাদের ড্রাগ এডিকশন, হ্যাঁ এখানে হচ্ছিল ড্রাগ এডিক্টের সংখ্যা বেশি না কম, কেন বেড়েছে, তুমি একটা ফাইন্ডিংস নিয়ে আসলা। আবার মনে করো যে তুমি হয়তো বর্ডার এলাকায় আছো, মনে করো দিনাজপুরে সেই একদম বর্ডার এলাকায় তুমি আছো, সেখানে কি হচ্ছে যে এই বিভিন্ন হয়তো হচ্ছিল ফেন্সিল এগুলোর বোতল বিভিন্নভাবে চলে আসে, দেখা গেলো যে পানির সাথে ভাসায় দিল, বস্তা ভর্তি ভর্তি চলে আসলো, তাহলে আর লোক লাগলো না। আবার দেখা গেলো 1 মিনিটের জন্য হচ্ছিল বর্ডার এরিয়ার ওই জায়গার হচ্ছিল লাইন বন্ধ করে দিয়ে রাতে বস্তা বস্তা করে পার করে দিল, বিভিন্নভাবে পার করে দেয়। আমি ওই জায়গায় গিয়েছিলাম দিনাজপুরে একবার করতে, সেখানে মানে গাছের মধ্যে পর্যন্ত হচ্ছে ওদের ইনফরমার লুকিয়ে থাকে, যে কে আসছে না আসছে অবজার্ভ করে ফোনে যোগাযোগ হয়ে যায়, দূর থেকে তারা অবজার্ভ করে। তো এইরকম, এবং দেখা যে কবরের মধ্যে ওরা লুকিয়ে রাখছে হচ্ছে ফেন্সিডেল বোতল, বুঝতে পেরেছো? কবরের মধ্যে কি ওই জায়গায় আমরা গিয়েছিলাম কোন একটা কাজে আর কি, যাই হোক। তো সেই জায়গায় শুনি যে এক লোক কি খুব মানে মাজারের বাড়ি এরকম হয়ে গেছে আর কি, খুব ধর্ম ব্যবসায়ী আর কি যাকে বলবো আর কি, সে কারণ তো মাজার টাজারের পূজা এটা তো আমাদের ইসলাম ধর্মে বলে না, তো সে মাজার ব্যবসায়ী হয়ে গেছে আর কি। তো ঘটনাক্রমে পরবর্তীতে আরো আমার বিভিন্ন লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা জানলাম যে কবরটা করছে আসলে সেই কবরের ভিতরে সে ফেন্সিলের বোতল বা এগুলো বোতল অনেক রেখে দিয়েছে, এবং সেই শুধু একই করছে না, আরো কয়েকজন মিলে তারা এরকম কাজ করছে, এবং তারা পুরাতন বেশ কিছু কবরকে তারা আইডেন্টিফাই করে কবরে ওখানে মানে পতাকা টাঙিয়ে রাখছে, যে এটা একটা XYZ খুব মহামান্য লোক ছিলেন, তাকে কবরটা এটা মাজার বানায়, তাকে তাকে কেন্দ্র করে একটু উপাসনার ব্যবস্থা করে লোকজনকে ধর্ম বিশ্বাসটাকে একটু ভ্রান্ত পন্থায় নিয়ে কিছু টাকা পয়সা কামাই করে এদিকে সে ভিতরে বিজনেস চালাবে। পরে আমি জানতে বললাম যে ওই সেই কবরের মধ্যেও সে গর্ত করে ভিতরে ওই ফেন্সিলের বোতল রেখেছে, বিভিন্ন সময় হচ্ছে লোকজন মধ্যে সে পাচার করে বা বিক্রি করে, বা অনেকেই হচ্ছে দিনাজপুর শহর থেকে গিয়ে গ্রামের ওই জায়গাগুলোতে গিয়ে খাওয়া দাওয়া করে হোন্ডা নিয়ে যায় বা গাড়িটাই নিয়ে যায়, খাওয়া দাওয়া করে চলে আসে। তো ওখানে আমরা এটাও দেখলাম যে অনেকেই হচ্ছে ডেভিয়েন্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে এরকম প্রবণতা চলে আসছে। হ্যাঁ এটা কত শুনে, এটা হচ্ছে 2000 কত 2011-তে সম্ভবত, ইয়াস 2011-র দিকে 2011-র দিকে আমি গিয়েছিলাম আর কি। তো ওখানে গিয়ে অবজার্ভ করে আসলাম। তো এখনো কনক্লুশনটা দাঁড়ানো যেতে পারে, তাহলে হচ্ছে হয়তো ওই জায়গাটায় হচ্ছে মনিটরিং ঠিক মতো হচ্ছে না, আবার হচ্ছে পিপুলরা হচ্ছে এটা আড়ালে ছদ্মবেশে আরেকটা কাজ করছে। সো বিভিন্ন রকমই আমরা বেশ কটা কনক্লুশন দাঁড়াইতে পারি। তাহলে সলিউশনটা কি হবে, তাহলে এখানে আমাদের কি কি কাজ করতে হবে, তাই না? করলে আবার হচ্ছে আইডিয়াস ফর ফার্দার রিসার্চ। হ্যাঁ তাহলে আমরা এইখান থেকে আবার নতুন করে কি কি আইডিয়া ডেভেলপ করতে পারি, হ্যাঁ তাহলে এটা প্রিভেন্ট করার মেকানিজম কি কি হতে পারে, হ্যাঁ পিপুলকে হচ্ছে মোটিভেট করার মেকানিজম কি কি হতে পারে, পিপুলের অন্ধবিশ্বাসকে দূর করার জন্য আমরা কি কি অনেকগুলো আইডিয়াস তাহলে আমরা ডেভেলপ করতে পারছি, রাইট? সো আইডিয়াস ফর ফার্দার রিসার্চ, এই জন্য ফার্দার রিসার্চ যখন আমরা আইডিয়া তৈরি করলাম তখন আমরা কি প্রবলেমটাকে ডিফাইন করব। তাহলে আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাই। এখন হচ্ছে আমরা বিষয়গুলোকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। রিসার্চ প্রবলেম তাহলে এখন তোমরা আমার সঙ্গে শেয়ার করবে যখন আমি তোমার 2-1জনকে বলবো যে এখানে কি বলে, রিসার্চ প্রবলেম হচ্ছে কোনো একটা সমস্যাকে আইডেন্টিফাই করা, যে এই সমস্যা এখন সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন হোক, বা হচ্ছে ড্রাগ পাচার করা হোক, বা হচ্ছে বর্ডার সিকিউরিটি হোক, যেহেতু আমি ওই কেন্দ্রিক কথা বলছি, তারপরে হচ্ছে ইউথ অ্যাডিকশন হোক, তারপরে বলছো যে রিলিজিয়াস সুপারস্টিশিয়াস বিলিফস হোক, বা হচ্ছে ল এনফোর্সমেন্ট অথরিটিস হচ্ছে রিল্যাক্টেন্স হোক, তাহলে তুমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছো, রাইট?
এবং সেই প্রবলেমকে তুমি স্পেসিফিক্যালি ডিফাইন করবা যে আসলে তোমার প্রবলেমটা কি, হোয়াট ডু ইউ মিন বাই দিস কাইন্ড অফ প্রবলেম। যে তুমি ড্রাগ এডিকশন বলতে কি বুঝাচ্ছ, বা ল এনফোর্সমেন্টের হচ্ছে সিকিউরিটি সিস্টেম বলতে কি বুঝাচ্ছ, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর দ্য সিকিউরিটি সিস্টেমস, whether this criteria or হচ্ছে things are maintained here or not, মেনটেন না হলে যে প্রবলেমগুলো আগে কি কি প্রবলেমস গুলো হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়, এখন তুমি কি মনে করছো, সেটা এভাবে একটা তৈরি করে আসে, একটা প্রবলেমটা এস্টাবলিশ করা যে হ্যাঁ ইটস এ প্রবলেম অ্যান্ড ইট হ্যাজ দ্য ইম্পর্টেন্স টু স্টাডি, তোমাকে সেটা ডিফাইন করতে হবে। এই জন্য বলছে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, এটা যে একটা প্রবলেম সেটার বৈশিষ্ট্যগুলো কি কি, এটার কি কম্পোনেন্টস গুলো কি কি, বা এটা আদৌ প্রিভিয়াসলি স্টাডি হচ্ছে না, তারা কি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে হইতে পারে। তারপরে স্টেপ টু ফর্মুলেট, হ্যাঁ যে তুমি স্টেপের কথা এখন ডাইরেক্ট বলছো না, কিন্তু তুমি বলছো যে এটা হ্যাঁ রিসার্চ করা দরকার এবং এটা রিসার্চের প্রয়োজনীয়তা আছে, তুমি স্টেপ ফরওয়ার্ডে নিয়ে যাচ্ছ। স্টেপস টু ফর্মুলেট, যে এটাকে রিসার্চের মধ্যে নিয়ে আসা দরকার, এই জন্য স্টেপ তৈরি করতে হবে। স্টেটমেন্ট তুমি দিয়ে যাচ্ছ যে হ্যাঁ আমি এটা নিয়ে স্টাডি করতে যাই, স্পেসিফিক অমুক এরিয়ায় কাজ করতে চাই, এবং এই এজ গ্রুপের মধ্যে এই টাইম পিরিয়ডের মধ্যে এরকম করে কাজ করবে, এবং প্রিভিয়াসলি এরকম কোনো কাজ হয়েছিল কিনা বা কেউ করেছে কিনা, করলে তার রেজাল্টস গুলো কি কি, এক্সাম্পলস কিছু তুমি ওখানে দিতে পারো। তাহলে এটার মাধ্যমে একটা রিসার্চ প্রবলেম আমরা আইডেন্টিফাই করলাম বা তৈরি করলাম যে হ্যাঁ এটা নিয়ে গবেষণা করতে হবে। ক্লিয়ার? তোমাদের আমি ক্লিয়ার যখন বলবো তখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা তখন আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমি পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে আমরা লিটারেচার রিভিউর কথা বলেছি। এটা মূলত আমি হচ্ছে এই তোমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে নিয়ে আসি যাতে করে তোমরা একটা গ্লেন্স বুঝতে পারো আসলে এটা কি বোঝানো হচ্ছে আর কি। এটা আমি ক্রিয়েট করি নাই, তবে মোটামুটি নিয়ে আসছি যাতে করে তোমাদের বুঝতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এনিওয়ে, তো এখানে দেখা যাচ্ছে যে লিটারেচার রিভিউ আমরা দেখেছি বিভিন্ন রকম স্টেপস এখানে দেখিয়েছি, গাইডলাইন্স দেখিয়েছি। তো এই যে এখানে বইয়ের কিছু ছবিও দেওয়া হচ্ছে এবং হচ্ছে ইন্টারনেটের যে গ্লোবকে দেখানো হয়েছে। তো এগুলো দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি তোমার হচ্ছে যেই বিষয় নিয়ে গবেষণা করছো বা যেটা তোমার রিসার্চ প্রবলেম, সেই রিলেটেড থিওরিটিক্যাল বা হচ্ছে এক্সিস্টিং রিসার্চ বা স্টাডি কিছু আছে কিনা, এই বিষয় নিয়ে কেউ আগে গবেষণা করেছে কিনা, গবেষণা না করে থাকলে ওটার তাত্ত্বিক কোনো ভিত্তি আছে কিনা, কোনো থিওরিস্ট এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা এই যে ইউথ অ্যাডিকশন, এই অ্যাডিকশন রিলেটেড কোনো থিওরি আছে কিনা, এবং এটা রিলেটেড রিসার্চ কি কি আছে, এবং বাংলাদেশে কি কি রিসার্চ হয়েছে, এবং বাংলাদেশে রিসার্চ হতে স্পেসিফিক দিনাজপুর এরিয়া নিয়ে কোনো স্টাডি আছে কিনা, এবং সেখানে প্রিভিয়াসলি কি কি ফাইন্ডিংস পাওয়া গিয়েছিল, সেখানে কি কি পয়েন্টস ছিল, সেই পয়েন্টসের মধ্যে কোনো লুপহোল আছে কিনা সেটাও আমি দেখবো। ক্লিয়ার? সেটা আমার রিসার্চ ফাইন্ডিংস থেকে চলে আসবে, তখন আমি বুঝতে পারবো যে লুপহোল ছিল কি ছিল। এইভাবে কি বলেছে, সামারাইজ দ্য স্ট্রেংথস এন্ড উইকনেস অফ দ্য স্টাডি। কোন একটা এখন আর্টিকেল পাবলিশ হয়েছে মনে করে একটা রিসার্চ ওই রিলেটেড ফিল্ডে, সেখানে ওই রিসার্চ আর্টিকেলটার স্ট্রেংথ কি ছিল, উইকনেস কি কি ছিল, যে রিসার্চার রেসপন্ডেন্ট সাইজ এতখানি ছিল, বা উইকনেসের মধ্যে ছিল যে সে মনে করো যে সে তার মধ্যে বায়াসনেস কিছু কাজ করেছে, বা সে নিজে থেকেও কিছু কথা বলেছে, বা তার নিজের লোকরাই কাজ করেছে, বা এরকম কিছু বিষয় থাকলে তোমাদের এখনো কি অ্যাডমিট হচ্ছে। এনিওয়ে, তো সেই উইকনেস গুলো একটা রিসার্চের কি কি উইকনেস থাকতে পারে, যে রিসার্চার এই বিষয়গুলো ফোকাস দেওয়ার বিষয় ছিল সে দেয়নি, হ্যাঁ তার হয়তো বা সে হচ্ছে কম সময় নিয়ে কাজ করেছে বা কম রেসপন্ডেড নিয়ে কাজ করেছে। হ্যাঁ, তোমাদের এইভাবে তোমরা বিভিন্ন রকম উইকনেস আইডেন্টিফাই করার সিস্টেম আছে, তো সেটা করতে হয়। এটা বলছে লিমিট দ্য বায়াস। এখন একটা রিসার্চ তুমি যেভাবে চাচ্ছ সেভাবেই দেখবে তা নয়, সেটা অন্যভাবে যদি থেকে থাকে, অর্থাৎ তুমি বলতে যাচ্ছ যে একটা জিনিসের হচ্ছে পজিটিভ দিক, কিন্তু সেটা নেগেটিভ দিকও এক্সিস্ট করে, তাহলে তোমার নেগেটিভটাও বলতে হবে। বলার পরে তুমি পজিটিভের হচ্ছে কি কি পেয়েছো, নেগেটিভটা হচ্ছে মিনিমাইজ করার স্কোপ কি কি, বা তোমার হচ্ছে রিসার্চ ফ্রেমটা কিভাবে হতে সেটা তুমি ডিজাইন করবা, কিন্তু তোমাকে বায়াসড হয়ে যাওয়া যাবে না। অর্থাৎ তুমি কোনো ফাইন্ডিংসকে আছে কিন্তু সেটাকে তুমি ইয়ে করে চলে যাচ্ছ, অ্যাভয়েড করে চলে যাচ্ছ, এখানে তোমার বায়াসনেস কাজ করছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করা যাবে না। অর্থাৎ তুমি যেটা পেয়েছো, যেটা দেখেছো, যেটা সাইন্টিফিকলি বুঝেছো, সেটাই তুমি হচ্ছে উপস্থাপন করবে লিটারেচার রিভিউয়ে। তো এই লিটারেচার রিভিউ কি করলে হয়, তুমি ওই সম্বন্ধে সম্যক ধারণা লাভ করছো এবং তোমার হচ্ছে নলেজ বেসটা তৈরি হচ্ছে, এবং তুমি হচ্ছে হলো তোমার কি ইনস্ট্রুমেন্ট
অফ ডুইং দ্য রিসার্চ তুমি সেটা তৈরি করছো। মনে করো 10টা বা 12টা ক্রাইটেরিয়া বা হচ্ছে 15টা ক্রাইটেরিয়া তুমি এই লিটারেচার রিভিউ করে পেলে, যে তোমাদের ওই টপিক্সের উপর আলোচনা করতে গিয়ে এই অনেকগুলো উপাদান আসছে, উপাদানগুলোর মধ্যে তুমি ওভারঅল আলোচনা করে দেখলে এই কটা হচ্ছে মেইন উপাদান, এবং এই কটা উপাদানের আন্ডারে বা এই কয়টা পয়েন্টসের আন্ডারে বাকি পয়েন্টস গুলো আসে। তুমি তখন বলতে চাচ্ছ যে আমি এইগুলোর ভিত্তিতে আমি রিসার্চটা করবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার টপিকস। তাহলে এগুলো তোমার হচ্ছে হাইপোথেসিসের মধ্যে আসছে, সেটা আমরা পরে আলোচনা করবো যে হাইপোথেসিসটা কিভাবে ডেভেলপ করতে হয়। তো ওটার হচ্ছে পক্ষে বা বিপক্ষে কি কি যুক্তি আসে তোমার রিসার্চ ফাইন্ডিংস থেকে তুমি দিবা। তারপরে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, যে হাইপোথেসিস টেস্টিং এর ফর্মুলা আছে, কাই স্কোয়ার টেস্ট আছে, তারপরে রিগ্রেশন অ্যানালাইসিস আছে, বিভিন্ন রকম এভাবে তুমি, বা হচ্ছে হলো স্ট্যাটিস্টিক্যাল আরো অনেক ইয়ে আছে, অ্যানোভা টেস্ট আছে। তো বিভিন্ন রকম মানে এরকম মেথড আছে যেগুলো, বা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে, বা কোয়ালিটিভ কোয়ান্টিটেটিভ মেথড আছে, সেগুলো অ্যাপ্লাই করে তুমি কাজ করবা। তো সহজ কথা লিটারেচার রিভিউ, তাহলে তুমি বিভিন্ন এক্সিস্টিং যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এক্সিস্টিং যে সোর্স গুলো আছে, সেগুলো তুমি স্টাডি করছো, সেটার উইকনেস স্ট্রেংথ তুমি দেখছো, সেটার হচ্ছে কত এই মানে কত বছর আগে থেকে তুমি স্টাডি করছো, সেটা 10 বছর হোক বা 5 বছর হোক, তুমি সেটা স্পেসিফিক করছো। হ্যাঁ, তুমি এইভাবে তুমি এস্টাবলিশ করে, এবং থিওরিটাকে বিষয়টাকে তুমি এস্টাবলিশ করছো। হ্যাঁ করে, হ্যাঁ এই তো এইগুলো বিষয়ে মোটামুটি বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে লিটারেচার রিভিউ, এবং তুমি শেষে লিটারেচার রিভিউ চ্যাপ্টারের শেষে তুমি একটা কনক্লুশন দাঁড় করাচ্ছ যে আবার মধ্য কথা এই, এবং এখান থেকে আমি এই জিনিস পেলাম, এবং আমি আমার রিসার্চে এগুলোকে ফোকাস করতে চাই, বা এখানে আমি এই বিষয়গুলো দেখতে চাই, বা এখানে যে গ্যাপ হয়েছে সেই গ্যাপটা আমি দেখতে চাই, এবং এই পয়েন্টসের ভিত্তিতে। ক্লিয়ার? স্যার এখানে লিটারেচার মানে কি বোঝানো হয়েছে? লিটারেচার বলতে বোঝায় যেমন সাহিত্য না, লিটারেচারের কথা হচ্ছে হলো যে ইতোপূর্বে এই বিষয়ের উপর আর কি কি আলোচনা করা হয়েছে। মনে করো তোমাকে বললাম, একটু আগে বললাম যে মনে করো ড্রাগ অ্যাডিকশনের উপরে বাংলাদেশে কি কি স্টাডি হয়েছে, আর্টিকেল, রিসার্চ আর্টিকেল কি কি পাবলিশ হয়েছে, বা বই কি কি আছে। এই বইগুলো যেটা অলরেডি পাবলিশ, সেই ম্যাটেরিয়ালস গুলো আমি পড়ছি, পড়ে বুঝছি, এবং সেখানের থেকে যে জ্ঞানটা সন্নিবেশিত হয়েছে সেটাকে আমি সামারাইজ করে আমার লিটারেচার রিভিউ চ্যাপ্টারে আমি লিখছি যে এই অমুক অমুক এক্স ওয়াই জেড তারা স্টাডি করছেন, অমুক অমুক তারা একই বিষয়ের উপর স্টাডি করছেন, কিন্তু এই রিসার্চটা এরকম ছিল, এই রিসার্চটা এরকম ছিল, এভাবে বলে যে এক্সিস্টিং নলেজ বেস সেটাকে এস্টাবলিশ করছে। রাইট? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, সেখান থেকে ওভারঅল আমি এখন সামারাইজ করছি যে এক্স ওয়াই জেড এ বি সি ডি, এবং হচ্ছিল তারা এই বিষয় নিয়ে এই পয়েন্টসে কথা বলছে, আবার হচ্ছিল মনে করো যে ইএফজি তারা এই কথা নিয়ে বলেছে, আবার মনে করো যে মানে আর এস টি তারা একটা কথা বলেছে। তো এই বিষয়ের ভিত্তিতে আমরা এই পয়েন্টস গুলো পেলাম, এবং সেটার ভিত্তিতে আমি আমার রিসার্চে আমি এই বিষয়গুলো দেখতে চাই। অর্থাৎ এক্সিস্টিং যে রিসার্চ গুলো বা স্টাডি গুলো আছে সেগুলোর তুমি জ্ঞানটা নিচ্ছ, নেওয়ার পরে তারা কোন কোন বিষয়কে ফোকাস করেছে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্স দিকগুলো কোনগুলো, সেগুলো তুমি নিচ্ছ, নেওয়ার পরে তুমি তোমার রিসার্চে কি দেখছো সেটা স্টেট করছো, এবং ওখান থেকে কি নিলে সেটাও তুমি বলে দিচ্ছ। রাইট? আর যদি এক্সিস্টিং রিসার্চ নাও থাকে, কিন্তু ওটার পর তুমি একটা নিশ্চয়ই কোন একটা থিওরি পাবে, যে থিওরির ভিত্তিতে আলোচনা করা যায়। কিছু কিছু ক্ষেত্রে থিওরি নাও পেতে পারো, সেখানে থিওরি ডেভেলপমেন্টের বিষয় আসে। তোমরা যখন এটা উচ্চতর স্টাডি করবে তখন তোমরা জানবে এটা। তো সংক্ষেপে এটা হচ্ছে লিটারেচার রিভিউ। নেক্সট স্লাইডে চলে আসি আমরা। এই যে এখানে আমরা বলছি কি হাইপোথেসিস। রাইট? এর আগের স্লাইডে দেখো, আমরা কি বলেছি, 3rd নাম্বার পয়েন্টে ফর্মুলেট এ টেস্টেবল হাইপোথেসিস। এখন হাইপোথেসিসটা কি? হাইপোথেসিস একটা হচ্ছে সহজ কথায়, কেউ জানো, তোমাদের কারো আইডিয়া আছে হোয়াট ইজ হাইপোথেসিস? হাইপোথেসিস হচ্ছে, যদি কেউ না বলতে পারে আমি বলে ফেলি, সেটা হচ্ছে একটা বাংলা কথা বলা হয় সহজ কথায় অনুকল্প, একটা অনুমান। হ্যাঁ, তুমি একটা আইডিয়া নিচ্ছ, আইডিয়া ধরে নিচ্ছ যে কি। দেখো আমরা আইডিয়াটা এখানে কি লিখেছি, যেটা তোমার সহজেই বুঝতে পারো অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স। দেখো যে লাইট কালার হ্যাজ নো ইফেক্ট অন প্ল্যান্ট গ্রোথ, এটা একটা হাইপোথেসিস। এটা কি বলা হচ্ছে? হ্যাজ নো ইফেক্ট। নো হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস নাস্তিকল্প, এটাকে HO দিয়ে এক্সপ্লেন করা হয় বা বোঝানো হয় এই সাংকেতিক রূপ। অর্থাৎ আমরা বলতে, এটা একটা যদি ধরে নিই যে একটা জিনিস আসলে ইফেক্ট করে, তাহলে সেটাকে বলা হবে যে একটা অল্টারনেটিভ হাইপোথেসিস আমরা বলতে পারছি যে একটা করে, সেটা কি লাইট কালার হ্যাজ ইফেক্টস অন প্ল্যান্ট গ্রোথ। এখানে আমরা বলতেছি এটা HA বলতেছি, বা H1 আমরা বলতে পারি অল্টারনেটিভ হাইপোথেসিস। আর নাস্তিক গল্পটা হচ্ছিল সেটা বিপরীতটা কি হতে পারে। এখন তুমি বলতেছো যে ড্রাগ অ্যাডিকশন ইয়ুথদেরকে
ডেভিয়েন্ট করে তুলতেছে। ডেভিয়েন্ট মানে কি, যে হচ্ছে তাদেরকে হচ্ছিল অসামাজিক বা হচ্ছিল অপরাধী করে তুলছে, তাই তো। ড্রাগ এডিক্টেড হওয়ার কারণে তারা ছিনতাই করছে, বা পিতামাতার হচ্ছিল টাকা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বিক্রি করে তারা হচ্ছে ড্রাগের টাকা তার দরকার, বা হচ্ছিল সে চিটিং করতেছে বা ইত্যাদি করতেছে, বা হচ্ছে টাকা কামানোর জন্য সে পড়াশোনার পিছনে কম দিয়ে টিউশন ইত্যাদি করছে, তাকে ড্রাগের টাকা ম্যানেজ করতে হবে বা ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন ভাবে সে হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করছে। এখন তাহলে ড্রাগ অ্যাডিক্ট হওয়ার কারণে ড্রাগ এডিকশন তাকে কি করছে, ডেভিয়েন্ট করছে। এটাকে আমরা কি বললাম, HA, অল্টারনেটিভ হাইপোথিসিস। এটার মধ্যে আমরা নেগেটিভ কথা বলছি না। এখন নেগেটিভ কথা যখন বলছে না, করছে না, নট মেকিং হিম ডেভিয়েন্ট, সেটা হবে কি নাল হাইপোথিসিস, HO। এটাকে আমি বলছি সায়েন্টিফিক ওয়েতে। আবার তুমি এটাকে কোয়ালিটিভ কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে ভিন্ন হবে, সেটা আমি একটু পরে বলবো, কিন্তু এটা সহজ কথা, এটা বুঝে নাও। তাহলে হাইপোথিসিস কি হচ্ছে, একটা হচ্ছে টেন্টেটিভ স্টেটমেন্ট, একটা অনুকল্প, একটা অনুমান। হ্যাঁ, বলছে এই অনুমানটা ধরে রিসার্চটা করা হয়। তুমি প্রথমেই অনুমান করে নিয়েছো, বা তোমার হচ্ছে এক্সিস্টিং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তুমি ধারণা করে নিয়েছো যে নিশ্চয়ই হচ্ছিল ওখানে ল এনফোর্সমেন্ট অথরিটি তারা হচ্ছে শিথিল হয়ে আছে, যার কারণে, বা হচ্ছে তারা স্ট্রং না, যার কারণে এই মনে করো ড্রাগ পাচারের ব্যবস্থাটা মানে রমরমা ব্যবসা চলছে। ঠিক আছে, সেটা বর্তমানে ইয়াবা হোক বা আরো কিছু যেগুলো ড্রাগগুলো আসে সেটাই হোক না কেন, তো সেটা চলছে কি কারণে তুমি ওখানে বলছো, বা দুই একটা ধরা হচ্ছে, কিন্তু বাকি দেখা গেলো যে এরাই ওই বিজনেস সঙ্গে রিলেটেড, বা এদের প্রশ্রয় চলছে, বা এরা গডফাদারদের সঙ্গে সুন্দর তাল মিলে চলছে। ঠিক আছে, খুব সুন্দর একটা রফা দফা করা আছে। তো তুমি এই ধরনের করলে এটা ওটা ওই পর্যায়ে আলোচনা, বা ওটা না করে এটার কারণে সোশ্যাল প্রবলেমস কি হচ্ছে, যে ইউথরা ডিভেন্ট হয়ে যাচ্ছে, বা তারা হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে তারা হচ্ছে অন্যভাবে সময় স্পেন্ড করছে, তো তাদের ফিউচার নষ্ট করছে, ফ্যামিলির বন্ডেজটা শিথিল হয়ে যাচ্ছে, সোসাইটিতে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে, সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে, তাই না? তো এইভাবে একটা হাইপোথিসিস তৈরি করতে হয়। ক্লিয়ার? ওকে, পরের স্লাইড। তোমরা হচ্ছে এই হাইপোথিসিস এগুলো সম্বন্ধে তোমাকে বলেই দিয়েছি, তোমরা তোমাদের রিচার্ড টি শেফারের বইটা দেখে নেবে। হ্যাঁ, এখানে তোমাদের সুন্দর করে লেখা আছে। আমি রিচার্ড টি শেফারের বইতেই এটা নিয়েছি, এই অংশটুকু, যে এটা মূলত আমি স্ক্রিনশট হিসেবে কপি করেছিলাম, দিয়ে এখানে দিয়ে দিয়েছি যাতে করে সময় সাশ্রয় হয়। এনিওয়ে, তো আমাদের এখানে স্টেপ গুলোতে দেখতে পারলে দেখি আবার পুনরায়, যে আমাদের কি বলছে, 3rd নাম্বার স্টেপের পরে 4th নাম্বার কি হলো, এখন আমাদের রিসার্চ ডিজাইন করতে হবে। রিসার্চ ডিজাইনটা কি, যে গবেষণা নকশা, অর্থাৎ গবেষণাটা আমি কিভাবে করব, কোন প্রক্রিয়ায় করব। প্রথমে তো আমি কি গবেষণা করব সেটা ঠিক করলাম, দ্বিতীয়ত আমরা করলাম ওই গবেষণা রিলেটেড এক্সিস্টিং নলেজ কি আছে সেটা আমি জানলাম, যে অলরেডি আমি যদি একটা নিয়ে গবেষণা, সেটাও যদি কেউ রিসার্চ করেই থাকে এবং একই ফাইন্ডিং শিখে থাকে, তাহলে আমার অযথাই সেই ফাইন্ডিং আমি রিস্টেট করছি, রাইট? হ্যাঁ, এমন একটা আমি প্রবলেম নিয়ে আলোচনা করতে যাই, সেটা আলোচনা করা ছিল কিন্তু সেখানে নতুন কিছু আসছে, এই কারণেই আমার লিটারেচার রিভিউটা পড়া দরকার, এবং হচ্ছে এক্সিস্টিং নলেজটাকেও এস্টাবলিশ করতে হবে। তোমাদের এখনো অনেকেই আসছে। এনিওয়ে, তো এই যে তাহলে আমরা কি করলাম, প্রবলেম ডিফাইন করলাম, লিটারেচার রিভিউ করলাম, এবং আমরা কি নিয়ে কাজ করবো সেটা হাইপোথিসিসটাও এস্টাবলিশ করলাম। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা ফিল্ডে রিসার্চ করতে যাই নাই, বা ডেটা কিভাবে কালেক্ট করবো সেটা ঠিক করি নাই, রাইট? এই ডেটা কিভাবে কালেক্ট করবো, বা হচ্ছে আমরা ল্যাবে স্টাডি করবো কিনা, সেটাকে ডিজাইন করতে হলে আমার দরকার রিসার্চ ডিজাইন, একটা গবেষণা নকশা। তো সোশিওলজিক্যালি টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা, আমরা ডেটা কিভাবে কালেক্ট করবো এবং সেটা কিভাবে অ্যানালাইজ করব। ক্লিয়ার? আমি মনে করি 100 জন থেকে বা হচ্ছে 50 জন থেকে একটা বিষয়ের উপর, টপিক্সের উপরে আমি ডেটা কালেক্ট করলাম, তারা আমাদেরকে মতবাদ দিল, বিভিন্ন রকম তাদের অপিনিয়ন দিয়েছে, মতামত, সেটাকে আমি এখন অ্যানালাইজ করবো কিভাবে? শুধু কি আমি হচ্ছে সাংবাদিকদের মতো পত্রিকা লিখে যাবো, অমুক অমুক বলেছে এইটাই না, এটা তাহলে ওটা হচ্ছে সংবাদপত্রের নিউজ রিপোর্ট হয়ে গেল, ওটা রিসার্চ না। রিসার্চ হতে হবে সায়েন্টিফিক এবং সুনির্দিষ্ট পন্থায়। তুমি সার্ভে করছো, এটাকে এই পন্থাগুলোর মধ্যে যেমন বলা হয়েছে সার্ভে, অবজারভেশন, এক্সপেরিমেন্ট, এক্সিস্টিং সোর্সেস। একটু আগে তোমাদেরকে আমি এটা বলছিলাম। সার্ভে কিরকম, তুমি স্পেসিফিক কিছু কোশ্চেন ইয়েস নো, তারপরে হচ্ছিল চয়েস মূলক, যে হ্যাঁ আই লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বা
তুমি এরকম বলছো যে স্ট্রংলি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ডোন্ট অ্যাগ্রি স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, এই ধরনের মতো ইয়াতেও থাকতে পারে বিভিন্ন রকম অপিনিয়নের ক্ষেত্রে। তুমি বলছো যে যে ল এনফোর্সমেন্ট অথরিটি তার পেট্রোলিং ঠিক মতো করে না। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস? এখন ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, সেখানে থাকলেও মনে করো যে অ্যাগ্রি, স্ট্রংলি অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। তো এখন যে কোনো একটাতে তুমি ক্লিক করছো। বিষয়টা বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে। তো সার্ভের ক্ষেত্রে আমরা এইভাবে বিভিন্ন রকম কোশ্চেন করতে পারি, যে কোশ্চেন দিয়ে তাদেরকে আমরা ওই নির্দিষ্ট বিষয়ের উপরে স্পেসিফিক বাউন্ড করে দিলাম তাকে অ্যান্সার করার জন্য, রাইট? আবার হচ্ছে হলো এরকম কোশ্চেন, এটাকে বলা হয়, এটা কি ভাই ক্লোজ ইন্ডেড কোশ্চেন। অর্থাৎ আমি রিসার্চ করতে গেলে আমার তো একটা কোশ্চেন থাকতে হবে, কোশ্চেন পেপার থাকতে হবে, তাই না? যে এই বিষয়ে আমি জানতে চাই, তাহলে আমাকে একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। তাহলে আমি প্রথমে কি করলাম, একটা কোশ্চেনিয়ারও তৈরি করলাম। সেই কোশ্চেনিয়ারটা আমি সার্ভেতে করতে গেলে সেই কোশ্চেনিয়ারটা কি হতে হবে, ক্লোজ ইন্ডেড কোশ্চেনিয়ার হতে হবে। আমি কিন্তু কোশ্চেনের কথা এখানে লিখিনি, তোমরা কিন্তু এটা পয়েন্ট নোট করে ফেলতে পারো, কারণ এটা তোমাদের আমি বইয়ের থেকেই কপি করে দিয়েছি, এখানে আমি তৈরি করে দিয়েছি, যার কারণে তাতে করে তোমরা এখানে কিন্তু বইয়েও তোমরা দেখবে হয়তো কোশ্চেনের কথা লেখা আছে, হ্যাঁ, একটু রিডিং পড়লে দেখবে অবশ্যই লেখা থাকার কথা। এনিওয়ে, তো কোশ্চেনিয়ার থাকতে হবে, তুমি কি বিষয় জানতে চাও সেটা তুমি একটা হচ্ছে কিছু কোশ্চেন তৈরি করে নেবে। এবং সার্ভেতে হলে সেটা কি বলা হয়, ক্লোজ ইন্ডেড। ক্লোজ ইন্ডেড মানে কোশ্চেনের মধ্যেই তুমি উত্তরগুলো দিয়ে রেখেছো, উত্তরদাতা তাদের অপশনগুলো খুঁজে নেবে, রাইট? হ্যাঁ, তোমার বয়স মনে করো আইডিয়া করলাম যে তোমার বয়স 20 থেকে 25-এর মধ্যে, 25 থেকে 30-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে, তাহলে যে কোনো একটা এজ গ্রুপের মধ্যে তোমার বয়সটা হবে, তুমি সেখানে ক্লিক করলা, রাইট? তোমাকে আমি আর স্পেসিফিক বলতে দিচ্ছি না যে তুমি বলতেছো আমার 25 বছর 3 মাস এতদিন এত সেকেন্ড এত মিনিট, সেটা বলার স্কোপ আমি রাখলাম না, রাইট? তো আমি স্পেসিফিক যখন করে দিলাম এবং ওটার মধ্যে তোমার অ্যান্সার করতে হচ্ছে, সেটাকে বলা হয় ক্লোজ ইন্ডেড কোশ্চেন। আর ওপেন ইন্ডেড কোশ্চেন যেটা হচ্ছে, যেখানে তোমাকে আমি ব্রডলি তোমাকে কথা বলার স্কোপ দিয়ে দিলাম, তুমি এখন তোমার হচ্ছে মনের মাধুরী মিশিয়ে তুমি কি কি মনে করো, হ্যাঁ, সেগুলো তুমি সুন্দর করে লিখে ফেললে, তুমি বুলেট আকারেও লিখতে পারো, ডেসক্রিপটিভ আকারেও লিখতে পারো, হ্যাঁ, তুমি সেটা লিখলে। তো সার্ভে মেথডে আমরা এভাবে করে থাকি। অবজারভেশন, এটার জন্য কোশ্চেন থাকবে আমি কি কি বিষয় অবজার্ভ করবো, কি কি বিষয় আমি দেখতে চাই, আমার চেকলিস্ট থাকবে, এটাকে বলে, তখন আমি বলবো চেকলিস্ট, যে এই বিষয়ে আমি দেখবো ল এনফোর্সমেন্ট অথরিটি তারা প্যাট্রোলিং করছে কিনা। আমি ওখানে গিয়ে থাকলাম, আমি রাত্রিবেলা গিয়ে থাকলাম, দিনের বেলা গিয়ে থাকলাম, এবং যারা পাচার করছে বা ইত্যাদি করছে বা যাদের যেখানে আসেন খবর পেয়েছে, সেই জায়গাতে আমি অবজার্ভ করে দেখলাম যে সেখানে তাদের প্যাট্রোলিং হচ্ছে কিনা, বা 2-1টা ধরলে সেটা কিভাবে ধরছে বা কিভাবে মনিটরিং করতেছে। আবার হচ্ছে আমি অথরিটির সঙ্গে যোগাযোগ করলাম, তাদের মেকানিজম কি সেটা আমি জানার চেষ্টা করলাম, আমি পরিচয় দিলাম যে আমি XYZ এবং আমি এটা রিসার্চ করছি একাডেমিক বিষয়ের জন্যই, এবং এটা প্রাইভেসি, সেফটি, সিকিউরিটি সবকিছু রক্ষা হবে, তোমার আমি এথিক্স ভায়োলেট করবো এবং তোমার নামও আমি বলতে যাবো না এবং তোমার কোনো ক্ষতি হবে না, এরকম আমি এই স্টেটমেন্ট দিলাম, এই যে আমার দেখো সাইন করা ডকুমেন্ট। এরকম করে আমি তাকে হচ্ছে অ্যাসিওর করলাম যে তার হচ্ছে প্রাইভেসি রক্ষা করা হবে, তখন সে আমাকে ইনফরমেশন দিল। তার ফেসটা আমি দেখালাম না, এমনকি তার ভয়েসটা আমি হচ্ছে চেঞ্জ করে দিলাম, বা ভয়েসটা যেন রেকগনাইজ না করা যায়, রাইট? যার কারণে সে আমাকে ট্রাস্ট করলো এবং আমি ওই এগ্রিমেন্ট সাইন করেই তার কাছে ইনফরমেশনটা নিলাম, বা তার সঙ্গে আমি সেরকম বিশ্বাসটা ডেভেলপ করে আমি নিলাম, রাইট? তো অবজারভেশনের মাধ্যমে এইভাবে ইনফরমেশন কালেক্ট করতে পারি। এক্সপেরিমেন্ট, এখন তুমি এক্সপ্লেন করছো, একটু আগে আমি একটা ফিগার দেখালাম এই জায়গায়, এই যে এখানে যে লাইটের কোনো ইম্প্যাক্ট আছে কিনা, তুমি দুটো গাছ রেখে সেই গাছের উপর তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, ল্যাবে এটা করতে পারো। সেখানে সূর্যের আলো যে একটাতে পড়াবা, একটাতে সূর্যের আলোর বাইরে রাখবা, সেখানে সালেকশন প্রক্রিয়ায় যা গাছ যে পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে, এটা একটার অবস্থান কিরকম আর একটার অবস্থান কিরকম, ইম্প্যাক্ট আছে কি আছে না, তারা কোনো ইম্প্যাক্ট করছে কি করছে না, তুমি এটা অবজার্ভ করার পরে তুমি তখন তোমার দুটোর মধ্যে তুমি যে ফাইন্ডিংস গুলো করে সেটা তুমি এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয়, সেটা বায়োলজিক্যাল পন্থায় কি কি আছে, সরি বায়োলজি বলছি আর কি, বোটানির কি কি বিষয় এগুলো আছে, সেটা নিয়ে তুমি বিষয়গুলো দেখার পরে তুমি স্টাডি করে সেটা তুমি ফাইন্ডিংস তুমি লিখে ফেললা, রাইট? ফয়সাল আহমেদ, ওকে, 113 জন। এরপরে সংখ্যা বৃদ্ধি হলে বুঝবো যে সে নতুন আসছে, তাকে আমি আইডেন্টিফাই করে ফেলবো। এনিওয়ে, তো এইভাবে তুমি তাহলে কি করলা, এই জায়গায় আমরা বলছিলাম, সরি, এই সার্ভে বিভিন্ন রকম মেথডের কথা বলছিলাম, রাইট? হ্যাঁ, তারপরে এক্সপেরিমেন্টের কথা বলছি, কি ডেলিভারেট, ম্যানিপুলেট,
কি বল, ডেলিভারেট ম্যানিপুলেশন অফ পিপুলস সোশ্যাল বিহেভিয়ার। আমি এটা হচ্ছে হলো মানে নির্দিষ্ট একটা, আমাদের এখন 114 হচ্ছে, তার মানে এই ছেলেটা নতুন আসছে কি আরেফিন। তোমার কি বলো, কি আমি ক্লাসে ঢুকতে দেবো নাকি দেবো না, তাই বলো। তাহলে তোমরা তোমাদের নৈতিক অবস্থান থেকে তোমরাই হচ্ছে আলোচনা করে দেবে নেক্সট ক্লাস থেকে। আসলে এরকম আমি এক্সপেক্ট করবো না, মানে তাদেরকে আমি অ্যাডমিট করবো না যদি নতুন হয়, কারণ আমাদের এখানে দেখানোর স্কোপ আছে মোট কতজন হয়েছিল, কতজন নতুন আসছে। ক্লাসটা আমার মোটামুটি প্রায় তো অনেকক্ষণ হয়েই গেল। সে যদি এখন 2:50 জয়েন করে, তাহলে আমি অ্যাডমিট করে থাকি কি করবো, আমি তো ক্লাস শেষের দিকে আজকে করলাম। সো এইগুলো হচ্ছিল এক্সপেরিমেন্টাল মেথড, লিমিটেশন তোমরা দেখে নিও। এক্সিস্টিং সোর্সেস বলে সেকেন্ডারি ডেটা, সেগুলোতে নাকি বলা যায়, এবং সেটা নিয়ে আমি আলোচনা করতে পারি। সবগুলো আলোচনা ভিত্তিতে আমি দেখতে পারি যে ওভারঅল এই ফাইন্ডিংস চলে আসছে। তো কনক্লুশন, ওভারঅল কনক্লুশন তোমাকে একটা দাঁড় করাইতে হবে যে তুমি এই যে স্টাডিগুলো করলে বা এই রিসার্চ ফাইন্ডিংস পেলে, সেটার মাধ্যমে তুমি ওভারঅল তুমি কি দেখলা এবং ফিউচারে রিসার্চ কি হতে পারে, এবং তোমার রিসার্চের মধ্যে লিমিটেশনস কি কি ছিল, তুমি কি কি জায়গায় দেখতে পারো বা কোন কোন জায়গায় তোমার মনে হচ্ছে যে কম তোমার এমফাসিস করা হয়েছে, তুমি সেটা সুন্দরভাবে করে বললা। এবং এই যে বললা, এটার মাধ্যমে এই ডেটাগুলো আলোচনার মাধ্যমে বা তোমার ফাইন্ডিংস আলোচনার মাধ্যমে কি করলাম, অ্যানালাইজিং ডকুমেন্টস, এই ডকুমেন্ট আলোচনার মাধ্যমে এটা কি করবে, তখন নতুন আইডিয়া খোরাক যোগাবে যে নতুন ভাবে কিভাবে রিসার্চ করা যায়, রাইট, ফর ফার্দার রিসার্চ। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আজকে লেকচারের উপর তোমাদের কোন কোশ্চেন আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার আপনি স্যার রেফারেন্সটা দিয়েছেন স্যার রিচার্ড টি শেফারের বই থেকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, রিচার্ড টি শেফারের বইয়ের মধ্যে স্যার কয়েকটা বই আছে স্যার, একটা আছে সোশ্যোলজি এ ব্রিফ ইন্ট্রোডাকশন, আরেকটা হচ্ছে স্যার সোশ্যোলজি ইন মডিউল, স্যার ওগুলো ফলো করলে কি হবে? না, রিচার্ড টি শেফারের বইটা তো তোমাদের আমি নাম বলে দিয়েছি, শুধু সোশ্যোলজি, তাই না? এই যে বইটা তোমাদেরকে আমি প্রথম দিনে ছবি সহ দেখাই দিয়েছি, তাই না? সোশ্যোলজি বইটা, হ্যাঁ। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, লেকচার গুলো ফলো করলেই দেখবা যে ইনস্ট্রাকশন সুন্দরভাবে দেওয়া আছে, না বুঝলে পরে জিজ্ঞেস করবো, রাইট? ওকে স্যার। ওকে, আর পজিটিভিজম নিয়ে একজন বলছিলে, আমরা যদি আবার হচ্ছে রিক্যাপে যেতে চাই প্রিভিয়াস লেকচারে, আর পজিটিভিজম বলেছিলাম এবং তোমাদের স্লাইডও দিয়ে দিয়েছি, আশা করি তুমি স্লাইডে সব পেয়ে যাবে। সুন্দর করে বলে দিচ্ছি যে পজিটিভিজম। সরি স্যার, আজকের লেকচার নিয়ে স্যার কনক্লুশনের পরে স্যার আরেকটা পয়েন্ট যে বললেন স্যার, আইডিয়াস ফর ফার্দার রিসার্চ, মানে এই দুটোর পার্থক্যটা কি মূলত? আমি তো স্যার কনক্লুশন জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, এরপর মানে পরের স্টেপটা যদি আবার একটু বলতেন স্যার। কনক্লুশনের যখন তুমি বলছো, কনক্লুশনের মধ্যে তুমি আইডিয়াস ফর ফার্দার রিসার্চ টেস্ট করবা। কনক্লুশন লেখার সিস্টেম আছে। তো কনক্লুশনে প্রথমে তুমি সম্পূর্ণ রিসার্চে কি আলোচনা করেছো সেটা একটা খুব 2-3 লাইনের সামারাইজ কিছু লিখতে পারো। লেখার পরে তুমি বলতে পারো যে তুমি যে অবজেক্টিভস গুলো রিসার্চ করেছো বা যে হাইপোথিসিস নিয়ে রিসার্চ করেছো, সেই হাইপোথিসিস গুলো তোমার ফাইন্ডিংস কি সাপোর্ট করেছে বা করেনি, না করলে কি কি করেছে এবং করলে কি কি করেছে, সেটা তুমি একটু বললে। বলার পরে তুমি হচ্ছে তোমার রিসার্চ হচ্ছে হলো যে সম্বন্ধে তুমি এখন কি কনক্লুশন দাঁড় করাচ্ছ, এটা রেকমেন্ডেশন কি বা হচ্ছে কিভাবে কাজ করা যেতে পারে, সেটা নিয়ে তুমি বললে। তারপরে তুমি বললে তোমার রিসার্চটা স্ট্রেন কখন এবং এই রিসার্চটা পিপুলের উপকারে আসবে কি আসবে না, তুমি যে ফাইন্ডিংস গুলো পেলে সেটা হচ্ছে ইমপ্লিকেশনটা কি। তারপরে তুমি বলবে যে এই রিসার্চের মধ্যে তুমি কাজ করতে গিয়ে তোমার কি কি জায়গায় লিমিটেশন ছিল, এবং সবার শেষে তুমি ফিউচার রিসার্চ ডাইরেকশন অর্থাৎ আইডিয়াস ফর ফার্দার রিসার্চ, এটা তুমি মানে বলবে যে এই জায়গাগুলোতে আমি মনে করি আরো ফার্দার রিসার্চ করা যেতে পারে। আমি যেহেতু একটা রিসার্চের করতে গেলে একটা স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করতে হয় এবং এটার সঙ্গে আরো অনেক বিষয় রিলেটেড। আমি যখন রিসার্চ করতে গেলাম আমি দেখলাম যে ড্রাগ অ্যাডিকশন যে বিষয়টা আসছে এটার সঙ্গে তুমি মনে করো যে ইয়ুথ হচ্ছিল ডেভিয়েন্স ওরা হয়ে যাচ্ছে, ডেভিয়েন্ট হয়ে যাচ্ছে, তুমি সেটা নিয়ে শুধু কাজ করেছো, এটা কাজ করেছো। তাহলে ওদের হচ্ছিল তুমি বলছো ল এনফোর্সমেন্ট অথরিটির রোল কি হতে পারে বা হচ্ছে এটা রেস্ট্রিক্ট করা কি হতে পারে, বিভিন্ন রকম যে আর আনুষঙ্গিক যে টপিকস গুলো আসছে সেটা তোমার ফিউচার রিসার্চের মধ্যে তোমার হচ্ছে ডাইরেকশন হিসেবে আসবে, তুমি সেগুলো লিখবে। আবার তুমি এটাও বলতে পারো যে আমি যে অল্প সংখ্যক লোক নিয়ে কাজ করছি বা আমি শুধু একটা এরিয়া নিয়ে কাজ করেছি, বাংলাদেশে বিভিন্ন রকম বর্ডার এরিয়া আছে, সেই জায়গাগুলোতে স্টাডি করা দরকার। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে চলে আসছে, বিভিন্ন স্টাইলে আসতেছে, তাই না?
তো সেটা কিভাবে আসতেছে, কেন আসতেছে, কি উপায় হতে পারে, কন্ট্রোল করা কি মেকানিজম হতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে বড় বড় যারা হচ্ছে হলো এই মাফিয়া বা গডফাদার যারা, তারাই হচ্ছে দেখা যায় মানে এটা আবার হচ্ছে নিয়ন্ত্রণের একটা যে কমিটি সেটা আবার হেড হয়ে আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো তুমি সেটাকে ডাইরেক্ট ওদেরকে নামটা মেনশন না করে তুমি হচ্ছে হয়তো বললা যে এটাকে কি করা যেতে পারে, কোন বিষয় নিয়ে গবেষণা করা যেতে পারে, ফার্দার রিসার্চ কি হতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, তো তুমি আইডিয়াটা তুমি কি রিসার্চ করে কি পেলো সেটা তুমি শেয়ার করলা, এবং তোমার যখন স্টাডিটা আরেকজন নতুন রিসার্চার বা কেউ পড়বে তখন বলবে হ্যাঁ বেশ ভালো, ছেলেটা তো বেশ ভালো রিসার্চ করছে, নতুন নতুন বেশ কিছু পয়েন্টসের কথা বলেছে, তাহলে এই যে পয়েন্টস গুলো কথা বলেছে সেটার দিয়ে একটা নিয়ে আমি স্টাডি করে দেখি, তখন আবার ওটার উপর ভিত্তি করে নতুন রিসার্চ তৈরি হবে। আর নচেত তুমি যে কথাগুলো বলেছো সেটাই রিসার্চ হতে পারে, এবং সেটা দেখবে যে আদৌ তুমি যে পন্থায় কাজ করছো সেই পন্থায় আবার একই রেজাল্ট আসে কিনা বা ভিন্ন ধর্মী রিসার্চ আসে কিনা। বুঝতে পেরেছো? বিভিন্ন ভাবেই হতে পারে রিসার্চটা আর কি। তো আজকে আমরা সায়েন্টিফিক মেথড কি এবং এটা স্টেপস গুলো কি এটা নিয়ে আলোচনা করেছি। এখন তোমার সবাই তোমাদের নাম এবং হচ্ছিল আইডি তোমাদের চ্যাট বক্সে লিখে ফেলো, এবং ফার্স্ট লেকচারে যারা উপস্থিত ছিলে এবং গত লেকচারে যারা লেখো নাই শুধু তারাই পি লিখবে নামের পাশে। ক্লিয়ার? স্যার অনলি নিকনেম? না, তুমি তোমার আইডি এবং তোমার ফুল নেমের যে অংশটা আছে সেটা তুমি দিতে পারো আর কি। আবার অনেকে আবার নিক নাম লিখলে একটু আইডেন্টিফাই করতে সমস্যা হয়ে যায়, কারণ রোল নাম্বার ইটস অলরাইট, তোমার ফুল নামের তুমি অংশ বিশেষ লিখলেও হবে। তো তোমরা চ্যাটে লিখে ফেলো, আর মেনুওয়াল আমি চ্যাটে তোমাদের লিংক দিয়ে দিয়েছি তোমাদের যে গুগল ক্লাসরুমের, সেখান থেকে তোমরা ম্যাটেরিয়ালস গুলো নিতে পারবে, স্টাডি করতে পারবে। এবং তোমাদের আমি একটা টাস্ক দিয়েছি যে হোয়াই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস নিড টু স্টাডি সোশিওলজি। তো তোমরা তোমাদের ফিল্ডে কি পি লিখতে হবে প্রেজেন্ট? সরি, আজকে কি আমরা চ্যাট বক্সে পি লিখবো? না, আজকে ফার্স্ট ক্লাসে যারা অ্যাটেন্ডেন্স উপস্থিত ছিল তাদের মধ্যে যারা গত লেকচারে লেখো নাই পি, শুধু তারাই পি লিখবে, আর বাকি সবাই তাদের নাম এবং আইডি লিখবে। রাইট? বুঝতে পেরেছো? স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস স্যার। স্যার বলো। স্যার গত লেকচার স্যার একটা লাইন লেখা ছিল ফর্মালিস্টিক স্কুলের মধ্যে, সোসিওলজি needs not to study all the events connected with social science. হ্যাঁ, তো এটা নিয়ে তোমার কি কোশ্চেন? এই লাইনটা যদি স্যার মানে সত্যি হয়, মানে সে সোশিয়াল সায়েন্স মানে কোনো কিছুর সাথে কানেক্টেড সেগুলোর সাথে মানে সে স্টাডি করবে না, তাহলে এটা সোশিয়োলজি হইলো কেমনে? হ্যাঁ, সেটাই তো আমি এটাই বলছি যে কন্ট্রাডিক্টিং পয়েন্ট তো আছে ওখানে। হ্যাঁ, তো সেখানে ওরা দেখেছে যে মানে ন্যারোড সেন্সে সোশিয়োলজিকে তারা দেখেছে, তারা মনে করেছে যে সোশিয়োলজি অন্যান্য ফিল্ডের নিয়ে আলোচনা করবে, শুধু সোশিয়োলজি স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করবে। এটা তাদের মতবাদ ছিল। এটা তো অবশ্যই কন্ট্রাডিক্টিং, যার কারণে তো আমরা কনক্লুশনে বলেছি যে না, সোশিয়োলজি স্কোপটা অনেক ওয়াইড এবং এটা লিমিটেড না। কিন্তু এটা মনে করো সাপোজ তুমি বলেছিলে বা আমি বলেছি যে সোশিয়োলজি শুধু এটা নিয়ে আলোচনা করবে, কিন্তু আরো XYZ যারা পরবর্তীতে গবেষণা করেছে বা স্টাডি করেছে তারা বলছে না, সোশিয়োলজি শুধু স্পেসিফিক না, সোশিয়োলজির ক্ষেত্রটা দিন দিন বাড়তেই আছে। এই জন্য আমরা কনক্লুশনে বলে দিয়েছি যে সোশিয়োলজির ক্ষেত্রটা ব্যাপক, কিন্তু ওটা একজনের মতবাদ বা এক গ্রুপ তাত্ত্বিকদের মতবাদ। ঠিক আছে, সেই মতবাদটা আমরা জানলাম। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কারণ অন্যান্য ফিল্ডে তো আমরা আলোচনা করছি। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আজকে যে আমরা বললাম যে স্যার দা সায়েন্টিফিক মেথড, স্যার এখানে যে শেষে বললেন যে স্যার আমার রিসার্চ থেকে অনুপ্রাণিত হয়ে বা আমার রিসার্চের ফিল্ডের যেটা আমরা নিদর্শন করব সেখান থেকে যদি কেউ পরবর্তীতে কেউ রিসার্চ করে তাহলে করতে পারে। তাহলে স্যার এখান থেকে যে পূর্ববর্তী রিসার্চ করছে স্যার তার নামে রেফারেন্স কি করা লাগে না স্যার, যে আমি অমুকের ইয়া থেকে অনুপ্রাণিত হয়েছি? এটা বলা হয় রিসার্চ এথিক্স, যেটা আমরা পরের ক্লাসে আলোচনার জন্য রেখে দিয়েছি। রিসার্চ এথিক্সে অবশ্যই স্টেট করতে হয় যে আমি
কোন কোন ডেটা ইউজ করেছি, কার কার ম্যাটেরিয়ালস ইউজ করেছি, কোথা থেকে আমি ইন্সপায়ার হয়েছি, এভরিথিং তোমাদেরকে স্টেট করতে হবে। তোমাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে এবং অথেন্টিক থাকতে হবে এবং অনেস্ট থাকতে হবে। ইউ হ্যাভ টু স্টেট ক্লিয়ারলি যে তুমি এটা কিভাবে পেয়েছো, তুমি এটা কি তুমি নিজের সচক্ষে ফিল্ডে গিয়ে দেখেছো, তুমি তোমার মনে হচ্ছে এটা কাজ করা দরকার, আবার তুমি কি অমুক স্টাডিগুলো পড়ে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করেছো, বা অমুকের যে স্টাডি ডিজাইনটা আছে সেই ডিজাইনটা তুমি ফলো করেছো, তো এটা তোমাকে উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় এথিক্স। রেফারেন্স গুলি উল্লেখ করে দিতে হবে। সরি, মানে আমি যদি নিজে না করি তো রেফারেন্স গুলি তো উল্লেখ করে দিতে হবে। তুমি নিজে না করো মানে তোমার তো রিসার্চ নিজেই করতে হবে, রাইট? আর যদি অন্যের কপি মানে কাজটাই তুমি উল্লেখ করে দাও, তাহলে তোমার রিসার্চ কি থাকলো? হ্যাঁ, যদি অন্যের কাজটা তুমি উল্লেখ করতে চাও, সেক্ষেত্রে কি করতে পারো, একটা স্টাডি না, সেক্ষেত্রে এক্সিস্টিং যতগুলো স্টাডি আছে মোটামুটি, মনে করো যে 5 বছর 10 বছর বাংলাদেশের পরে ওটার বিষয়ে কি স্টাডি হচ্ছে, তোমাকে সেগুলো আলোচনা করে সবগুলোর ভিত্তিতে নির্যাসটা তোমার ফাইন্ডিংস নিয়ে আসতে হবে, তাহলে এটা একটা রিসার্চ হবে। কিন্তু আরেকজনের ফাইন্ডিংস হুবহু বলে দিলে সেটা তোমার রিসার্চ হবে না, সেটা হয়ে গেল কপি এন্ড পেস্ট, আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এটার জন্য বিদেশে হলে তোমার হচ্ছে চাকরি টাকরি সব নট হয়ে যাবে এবং তুমি হচ্ছে মানে লিগালি বিভিন্ন রকম মানে পন্থার মধ্যে পড়ে যাবে আর কি। বুঝতে পারছো? বাংলাদেশে তো এটা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় খুব আনএক্সপেক্টেড, যে ঢাকা ইউনিভার্সিটির 2-1জন টিচার তারা ইউনিভার্সিটির খুব বদনাম করে ফেলছেন, যে তারা অন্যের লেখা চুরি করে, আবার টিভির সাংবাদিক টিভিতে উপস্থাপন করেন কত সুন্দর সুন্দর ভয়েস, হ্যাঁ, কত স্টাইল করে চলে আসেন, কিন্তু দেখলাম তিনিও কপি করেছেন হুবহু, মানে এটা চিন্তাই করা যায় না। অথচ আমরা বিদেশে যারা পড়াশোনা করে আসছি বা তোমার যারা যাবে, তারা দেখবে রিসার্চ এথিক্সটা কত স্ট্রং সেখানে। এবং প্লাগিয়ারিজম সফটওয়্যার, টার্নিটিন সব সফটওয়্যার যেটা ইউকেতে ইউজ করা হয়, আমাদের হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে ওদের নিজস্ব সফটওয়্যার আছে, হ্যাঁ, সেটাকে বলে উরকুন্ড। এগুলো সফটওয়্যার তোমাকে একদম মানে ইনটু টু সার্চ করে ফেলবে যে তুমি কোথা থেকে কি কপি করেছো না, কোন লাইন তোমার সঙ্গে মিল পেয়েছে ইত্যাদি ইত্যাদি। এইভাবে রিসার্চ করতে হবে। আমি কপি পেস্ট করবো, আমি প্যারাফ্রেজিং করে লিখতে পারি, প্যারাফ্রেজিং করে লিখতে পারি, আমার নিজস্ব ফাইন্ডিংস আমাকে লিখতে হবে। লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমি প্যারাফ্রেজিং করতে পারি, কিন্তু কপি পেস্টের কোনো স্থানই নেই। ক্লিয়ার? তো সেই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতে হবে। এখন ইউনিভার্সিটি স্বনামধন্য প্রফেসর হয়েও যদি বা এরকম দু একজন প্রমোশন পাওয়ার জন্য যদি এরকম করে থাকে, সেটা খুব আনএথিক্যাল প্র্যাকটিস। বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, মানে স্যার প্যারাফ্রেজিং এর কোনো স্যার লিমিট আছে? যে মনে করলাম স্যার আমার মানে আমার যে রিসার্চ সেটার মধ্যে যে আমি সর্বোচ্চ 20% বা 10% প্যারাফ্রেজিং ইউজ করতে পারবো, এর বাইরে ইউজ করতে পারবো না, এরকম কি কোনো বাধ্যবাধকতা থাকে? প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যখন তুমি লিটারেচার রিভিউ করছো বা ম্যাথোলজি চ্যাপ্টারটাও লিখছো, সেক্ষেত্রে তোমার বিভিন্ন বইয়ের হেল্প লাগবে, তাই না? কারণ তুমি একটা মেথড বলবে যেটা সার্ভে মেথড, সেই সার্ভে মেথডের ডেফিনিশন একজন বলেছে, সেটাকে তুমি তোমার ভাষায় প্যারাফ্রেজিং করবে, এটাতে কোনো অসুবিধা নেই, এবং তুমি হচ্ছে প্রপার ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট, এবং এটাতে কোনো লিমিট নাই। কিন্তু কপি পেস্ট করতে পারে না। কপি পেস্ট করতে গেলে তোমাকে যখন কপি করবা তখন ডেফিনেশন আকারে যে মার্কিং করতে হয় সেভাবে উল্লেখ করে দিতে হবে, যে উদ্ধরণ চিহ্নের মধ্যে এলে যেভাবে দিতে হয়, পেজ নাম্বার সহ ইত্যাদি যেভাবে করতে হয়, রেফারেন্স প্রপারলি দিতে হবে, দিয়ে করতে হবে। আর বাকি কথাগুলো তুমি প্যারাফ্রেজিং করে লিখছো। বুঝতে পেরেছো? আর যখন তোমার ফাইন্ডিংসটা তুমি লিখবে, ফাইন্ডিংস তো তোমার ওন ভাষায় তুমি লিখছো, ফাইন্ডিংসটা তুমি কারো কপি পেস্ট করছো না। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি সবাই অলরেডি লিখেছো 99, এখন হচ্ছিল, আচ্ছা আমি দেখতে পাচ্ছি 112 জন উপস্থিত, 114 জন ছিল, তার মানে 2 জন অলরেডি চলে গেছে। তো ঠিক আছে, তোমাদেরকে আজকে আমি আজকে এই ক্লাস এই পর্যায়েই থাক, এবং তোমাদেরকে আমি একটা আমি আগে এখন যেও না, আমি আগে কপি করতে নিতে দিতে চাও আর কি, সরি স্টপ করে দিই রেকর্ডিংটা, কথাটা উল্টা এনিওয়ে, কারণ গত ক্লাসে আমি একটা জিনিস অবজার্ভ করেছিলাম, সেটা এখন একটু চেক করে দেখা দেবো। 1 মিনিট। তো তোমাদের যে টাস্কটা দেওয়া আছে, তোমাদের ডেডলাইন হচ্ছিল 14 তারিখ। শুধু হোয়াই ডু ইউ নিড টু স্টাডি সোশিওলজি, তোমাদের সেই টাস্কটা তোমরা বলো। স্যার আমার এই কারেন্ট চলে গেছিল, তো আমি ইয়ারটা নামটা লিখতে পারি না এখানে, এখন আবার। হ্যাঁ লেখো। আচ্ছা তুমি লেখো, তাহলে আমি তোমারটা আবার আমি মানে নতুন করে কপি করছি। জি স্যার, লিখতে স্যার। লিখেছো? আমি আমার চ্যাট বক্সে আবার যাই, আবার নতুন এটা ক্লোজ করি, আবার
ওকে, আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকবে এবং 14 তারিখের মধ্যে তোমাদের মানে অ্যান্সারটা তোমরা প্রোভাইড করবে লিঙ্ক অনুযায়ী। তোমরা গুগল ক্লাসরুমে ঢুকে যাবে, তোমাদেরকে আমি সব লিঙ্ক দিয়ে দিয়েছি। উপরন্তু তোমাদের সিআর এর কাছে আমি ইমেলও করেছি যে এই লিঙ্কটা, তো তোমাদের সিআরও তোমাদেরকে শেয়ার করতে পারে। আজকে লেকচারটা আমি ওখানে আপলোড করি। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে যদি এই 3 দিনের স্লাইড দেওয়া হতো তাহলে ভালো হতো। সেই 3 দিনের 3টা লেকচারই আজকে লেকচার সহ আর কি আমি ওই গুগল ক্লাসরুমের মধ্যে দুটো অলরেডি আপলোড করে দিয়েছি, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ওইগুলো তো মানে রেকর্ড ভিডিও, মানে যদি স্লাইড গুলো আবার পিডিএফ করে দেয়া হতো। না, স্লাইড আর পিডিএফ করে দেওয়া হবে না, তোমার রেকর্ডের মধ্যে তোমরা সবকিছু দেখতে পাচ্ছ। তো তোমার হচ্ছে অন স্ক্রিনশটও নিতে পারো, রাইট? সেই স্ক্রিনশট নিলেও তো তোমার কাজটা চালাই দিতে পারবা। যখন তোমার একটা আমি স্লাইড ওপেন করে রেখেছি, সেখানে তো আমি কথা বলছি, তো সেখানে তুমি স্ক্রিনশটটা নিয়ে নিলে ওটা ডকুমেন্ট হয়ে গেলো তোমার কাছে, রাইট? নতুন করে তো আর পিডিএফ ফাইল দেওয়ার দরকার নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবে।